লেখিকা দেবিকা মিত্রের পাপের শাস্তি। জানলার সামনে আনমনে বসে অনেকদিন আগে ফেলে আসা দিনের কথা ভাবছে 50 উত্তীর্ণা দীপা। মনে পড়ে যায় সেদিনের কথা, যেদিন প্রথম 28 বছরের বাবিন একটা গোলাপ ফুল দীপাকে দিয়ে বলেছিল, ভালোবাসি তোমাকে, তুমি আমাকে বিয়ে করবে। বছর 25-এর দীপা সেদিন হ্যাঁ বা না বলতে পারেনি। সলজ্জ চোখে বাবিনের দিকে তাকিয়ে আবার মুখ নিচু করে হাত বাড়িয়ে ফুলটা নিতে গিয়ে কাঁটায় আঙ্গুল কেটে রক্ত বের হয়ে যায়। দীপা আঁক করে সামান্য চেঁচিয়ে চুপ করে যায়। বাবিন ওর আঙুলটা ধরে মুখ দিয়ে চষে রক্ত বন্ধ করে ওকে বুকের মাঝে টেনে নিয়ে আদরে আদরে ভরিয়ে দেয়। সেদিন প্রথম দীপা যেন স্বর্গসুখ পেয়েছিল। আসলে বাবিনের সাথে দীপার আগে পরিচয় ছিল, সেই কলেজ থেকেই। সেদিন বাবিনের ভালোবাসাকে প্রত্যাখ্যান করতে পারেনি দীপা। বাবিনকে কোনো বাধা দেয়নি। দীপা ভেবেছিল বাবিনের কাছে ভালো থাকবে। সেদিনের পর থেকে দীপা বাবিনের কাছে খুব স্বাভাবিকভাবে মেলামেশা করত। তাতে কোনো আড়ষ্টতা ছিল না। দীপা বুঝতে পারত বাবিন ওকে ভালোবাসে, তবু আগে নিজেকে বাবিনের থেকে দূরে সরিয়ে রেখেছিল। কারণ বাবিন যে বড়লোকের ছেলে, আবার ভালো চাকরিও করে। দীপার মতো সাধারণ ছাপোষা ঘরের মেয়েকে বাবিনের ভালো লাগতে পারে, কিন্তু দীপার উচিত নয় ওকে ভালোবাসার। তাছাড়া বাবিন উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত, সেটা দীপার একদমই পছন্দ ছিল না। কিন্তু নিয়তি একে খণ্ডাবে কে? সেই বাবিনের ডাকে সাড়া দিয়ে দীপা একদিন বাড়ি থেকে পালিয়ে যায় বাবিনের সাথে। দীপার বাড়িতে ছিলেন দীপার অসুস্থ বাবা, মা আর একমাত্র ভাই অনিক। অনিক ওর থেকে অনেক ছোট, সবে 8-এ পড়ছে। দীপা তখন একটা সামান্য চাকরি করছিল। ওর আয়ের প্রায় সব টাকাটাই সংসারে দিয়ে দিতে হতো। তবে বাবা অফিস থেকে যে টাকা পেয়েছেন সেটার থেকে কিছু খরচ হয়েছে, আর বাকি জমানো টাকা থেকে যে ইন্টারেস্ট পাওয়া যেত সেটাও সংসার চালাতে চলে যেত। তবে সংসার সচ্ছল ছিল। দীপা সেদিন ওর বাড়ির কথা চিন্তা না করে বাবিনের হাত ধরে নিজের সুখের আশায় বেরিয়ে এসেছিল। সেদিন একবারও ওর বাবা বা মায়ের করুণ মুখটা মনে পড়েনি। বাবিন সেদিন ওকে মন্দিরে নিয়ে গিয়ে সিঁদুর পরিয়ে বিয়ে করে। ওকে ওর নিজের বাড়িতেও নিয়ে গিয়ে ওঠেনি, কারণ ওর বাবা মা কিছুতেই দীপাকে মেনে নিতেন না। একটা বাড়ি ভাড়া করে নিজেদের স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে থাকতে আরম্ভ করে। সেদিন দীপা বলেছিল, এইভাবে কি করে একঘরে থাকবো দুজনে? তুমি তো বলেছিলে রেজিস্ট্রি করে বিয়ে করবে। 3 মাস আগে যে রেজিস্ট্রি করবে বলে আমার থেকে সব ডকুমেন্টস নিয়ে উকিলের কাছে জমা দিয়েছিলে, তাহলে রেজিস্ট্রি করলে না কেন? বাবিন বলে, খাতায় কলমে বিয়ে থেকে আমার ভালোবাসার কি কোনো দাম নেই তোমার কাছে? পরে হবে রেজিস্ট্রি, আমাকে বিশ্বাস করো তো? দীপা বলে, বিশ্বাস করি বলেই তো বাবা মা ভাইকে ছেড়ে তাদের মুখের অন্ন কেড়ে নিয়ে নিজের সুখের জন্য চলে এলাম তোমার কাছে। তবে রেজিস্ট্রি না করলেও কমসে কম মন্দিরে গিয়ে ব্রাহ্মণের সামনে ঠাকুরকে সাক্ষী রেখে সিঁদুর পরিয়ে বিয়েটা তো করতে পারতে। তুমি সেই সিঁদুর পরালে, তবে কেউ দেখতে পেল না, কেউ তো সাক্ষীও থাকলো না। বাবিন কপট রাগ দেখিয়ে বলে, তুমি আমাকে ভালোবাসো না, ভালোবাসলে এসব কথা বলতে পারতে না। তাছাড়া কেউ দেখেনি কোথায়, ঠাকুর তো দেখেছেন। দীপা বলে, না না, সে কথা নয়। আসলে সমাজের কাছে আমি কি বলে পরিচয় দেব বলো? তুমি আমার কে হও সেটা কেউ জিজ্ঞাসা করলে তার কি উত্তর দেব? কেউ তো বিশ্বাস না করতেও পারে। বাবিন বলে, বলবে আমরা স্বামী স্ত্রী, আর এটাই সত্যি কথা, তাই না? দীপা বলে, বিয়ের কোনো মন্ত্রপাঠ হলো না, কেউ শঙ্খধ্বনি করলো না, এটাকে কি বিয়ে বলে? বিয়ে না করে স্বামী স্ত্রী বলবো কি করে? বাবিন ওকে কাছে টেনে নিয়ে বলে, আমার পাগলিটা দেখছি খুব বড় হয়ে গেছে। আগের মতো আবার বাবিন ওকে আদরে আদরে ভরিয়ে নিজের লালসা মেটায়। এবারও দীপা বাধা দিতে পারেনি। এখানে এসে বাবিন ওর চাকরি ছাড়িয়ে দেয়, বলে, আমি ভালো চাকরি করি, আমি যা মাইনে পাই তাতে আমাদের হেসে খেলে চলে যাবে। শুধু শুধু কষ্ট করে চাকরি করতে যেতে হবে না। তুমি শুধু আমাকে খুশি রাখো আর সংসার করো। দিনে দিনে দীপা লক্ষ্য করে বাবিন কেবল লালসা মেটাতেই ব্যস্ত হয়ে পড়েছে, আর সেই উচ্ছৃঙ্খল জীবনে ফিরে গেছে। বিয়ের পর কয়েকদিন বেশ ভালোই ছিল, মদটদ খেত না, পরে মদ ছাড়া চলতো না। তবে অন্য কোনো নেশা নেই, মানে নারীর সঙ্গ বা অন্য কিছু। কিন্তু মদের নেশা ওর যেন বেড়ে যায়। মাসখানে কেমন চলার পর দীপা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সেটা বুঝতে পেরে দীপা আনন্দে আত্মহারা হয়ে সেদিন বাবিনের বক্ষলগ্না হয়ে সেই সুখবরটা দিতেই বাবিন রেগে ওঠে। ওকে ঠেলে সরিয়ে দিয়ে বলে, এখন এসব সম্ভব নয়, তুমি এই বাচ্চা নষ্ট করে দাও, আমি এখন বাচ্চা চাই না।
দীপা বলে, কি বলছো তুমি? ও যে আমাদের আদরের, আমাদের সন্তান, কি করে ওকে নষ্ট করব? আমি কিছুতেই পারবো না। ওকে আমি তিলে তিলে বড় করে তুলব। তাছাড়া বাচ্চার কি দোষ? কেন ওর প্রাণ কেড়ে নেব? ফুর্তি করবার সময় মনে ছিল না? তখন তো খুব। কথা শেষ হতে না হতেই বাবিন ওর গালে একটা সপাটে চড় মেরে ঠেলে ফেলে দিয়ে বলে, বেশ্যা মেয়ে ছেলে কোথাকার, কার নাকার বাচ্চা, আমার বলে চালানো হচ্ছে। দীপা বলে, কি বলছো তুমি? এটা তোমার বাচ্চা নয়। ছি ছি ছি, এ কথা তুমি বলতে পারলে? আজ তোমার জন্য আমি আমার বাড়ি ছেড়ে চলে এসেছি। দিনের পর দিন তুমি আমাকে ভোগ করলে, আর এখন বলছো এটা তোমার বাচ্চা নয়। বাবিন বলে, চুপ কর নোংরা বেশ্যা মেয়ে, তুই আমার কে যে তোকে আমি ভোগ করব? কান্নাকার বাচ্চা পেটে নিয়ে আমার নামে দোষ দেওয়া হচ্ছে। সেদিন বাবিনের রণমূর্তি দেখে আর কুকথা শুনে দীপা বুঝতে পারে বড্ড বড় ভুল করে ফেলেছে। কিন্তু এখান থেকে বের হবে কি করে? আর যাবেই বা কোথায়? বাপের বাড়িতে মুখ দেখাতে পারবে না, তাহলে যাবে কোথায়? চিন্তা করে দীপা। সেদিন রাতে খাওয়া দাওয়া বন্ধ। বাবিন একবার বেরিয়ে মদ কিনে আনে। মদ খেলে ওর আর জ্ঞান থাকে না। ওর শরীরে অসুরের মতো শক্তি বেড়ে যায়। অন্যদিন সেই অসুরের মতো শক্তি নিয়ে দীপার উপর ঝাঁপিয়ে পড়ত, আর ঘন্টার পর ঘন্টা দীপাকে সেই কষ্ট সহ্য করতে হতো। একসময় দীপা নেতিয়ে পড়ত, আর বাবিন তখনও সেই নেতিয়ে পড়া শরীর নিয়ে খেলা করেই যেত। সেদিনও বাবিন আকণ্ঠ মদ গিলে আবার দীপার উপর ঝাঁপিয়ে পড়ে। আজ দীপা সুযোগ খুঁজছিল। বাবিন যখন ক্লান্ত হয়ে থেমে যায় এবং অঘরে ঘুমিয়ে পড়ে, তখন দীপা ওর সব জিনিসপত্র নিয়ে সেই রাতেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে এক অজানা পথে। নিয়তি ওকে এনে তোলে এক মন্দিরের চাতালে। সেখানে রাতটুকু কাটিয়ে দেয়। সকালে সেই মন্দিরের বয়স্ক পুরোহিতের ডাকে ঘুম ভাঙে দীপার। দীপার চোখে জল দেখে সেই পুরোহিত ওর কথা জানতে চায়। ওনার দয়ায় দীপা এখানেই ঠাঁই পায় ঠাকুর সেবা করার কাজে। দুবেলা খেতে পায়। দিনে দিনে শরীর ভারী হতে থাকে। যথারীতি সময় মতো দীপা এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়। সেদিন সেই পুরোহিত মানে ভট্টাচার্য বামুন শঙ্খধ্বনি করে দীপার সন্তানকে আহ্বান করেন। সেই পুরোহিতকে দীপা বাবা বলে ডাকত। তিনিই দীপার ছেলের নাম রাখেন তথাগত। তথাগত ঘোষাল। আসলে বাবিন মানুক বা না মানুক, দীপা জানে ও বাবিনের সন্তান, তাই বাবিনের পদবি ব্যবহার করা হয় ওর নামের পরে। তথাগত এখানেই বড় হতে থাকে, এখান থেকেই পড়াশোনা করে। দাদুই ওর সব দায়িত্ব নিয়েছেন। সেই বামুন ঠাকুর ছিলেন নিঃসন্তান এবং বিপত্নিক। দীপাকে উনি মেয়ের মতো ভালোবাসেন, আর মেয়ে বলেই মেনে নেন। কেটে গেছে অনেকগুলো বছর। তথাগত এখন একজন যুবক। এখানকার মন্দির দেখাশোনা আর পুজোর কাজ করা ছাড়াও চাকরি করে এক বেসরকারি কোম্পানিতে। চলে যায় ওদের বেশ আরামেই। একদিন সকালে তথাগত পুজোর ফুল তুলতে গিয়ে দেখে যে এক বৃদ্ধা কাঁঠালি চাপা গাছের নিচে বসে আছেন। সারা শরীরে ঘাতে ভরা, আর সেখান দিয়ে রস গড়িয়ে পড়ছে। মুখ চোখ ফোলা ফোলা, ভালো করে মুখটা বোঝা যাচ্ছে না। ওর খুব কষ্ট লাগে ওনাকে দেখে। ওনাকে খুব যত্ন করেই মন্দিরে নিয়ে আসে তথাগত। দীপা তখন পুজোর জোগাড় করছিল। তথাগত বলে, মা, ওনাকে একটু প্রসাদ দিও, উনি মনে হয় অভুক্ত। আমি বরং দাদুর কাছ থেকে ওষুধ এনে ওর ঘায়ে লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। বলেই মন্দিরের সংলগ্ন বাড়িতে চলে যায়। দীপা কৌতূহল বশত ওনার কাছে আসতেই চিনতে পেরে যায় দুজন দুজনকে। দীপা বলে, বাবিন, তুমি তুমি এখানে এলে কি করে? তোমার এমন দশা হলো কি করে? বাবিন বলে, এটা আমার কর্মফলের শাস্তি। আমার পক্ষাঘাত হয়েছে। পরে জানা যায় দীপা চলে আসার পরে বাবিন সবসময় নেশায় ডুবে থাকতো, খাওয়া দাওয়া করতো না, চাকরিটাও চলে যায়। ওর বাবা মাও ওর সাথে সম্পর্ক রাখতে চাননি। থাকার জায়গা ছিল না। পথে পথে ঘুরে দীপাকে পাগলের মতো খুঁজে বেড়াতো। ঠিকমতো স্নান করতো না, খাওয়াও জুটতো না। শরীরে নানা ব্যাধি ধরে। এইসব কারণে সারা শরীরে ঘা হয়ে যায়। তথাগত জানতে পারে উনিই ওর বাবা। ওদের চেষ্টায় বাবিনের চিকিৎসা ব্যবস্থা হয়, কিন্তু এ রোগ সহজে ঠিক হওয়ার নয়, সময় লাগবে। চেষ্টার কোনো ত্রুটি রাখেনি তথাগত। বেশ কয়েক মাস হাসপাতালে থাকার পর এবার ডাক্তার বলবেন বাবিনকে কবে ছাড়া হবে, আর বাবিন কতটা ঠিক হবে। আপন মনে এসব কথা চিন্তা করতে করতে কখন যে বৃষ্টির ছাটে দীপার শরীর ভিজে গেছে বুঝতে পারেনি দীপা। হঠাৎ ছেলের ডাকে সম্বিত ফেরে দীপার। দেখে ওর পিছনে তথাগত দাঁড়িয়ে আছে বাবিনকে নিয়ে। তথাগত হাসপাতালে গেলেও দীপা কোনোদিনই বাবিনকে দেখতে যায়নি।
সেদিন বাবিনের সুস্থ শরীর দেখে দীপা আর চোখের জল ধরে রাখতে পারেনি, তবে আড়ালে রেখেছিল সেই চোখের জল। মনে বিরক্তি নিয়ে বলে, চলুন, আপনার জন্য ঘর পরিষ্কার করে রাখা আছে। বাবিন নিজের হাত দুটো জড়ো করে বলে, আমাকে ক্ষমা করে দিও। আমি এমনই হতভাগ্য বাবা, যে নিজের সন্তানকে অস্বীকার করে পাপ করেছি, আর তোমাকে কোনোদিনই স্ত্রীর মর্যাদা দিইনি। তার শাস্তি আমি পেয়ে গেছি। তুমি আমাকে ক্ষমা করে না দিলে আমি যে মরেও শান্তি পাবো না। দীপা বলে, এতদিন বাদে আমার ছেলে তার বাবাকে ফিরে পেয়েছে, এতে ওর মুখে যে আনন্দ দেখেছি সেটা আগে দেখিনি। তাই চাই না আমার ছেলে পিতৃহারা হোক। তবে আমি আপনাকে আমার স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আপনার থেকে আমার দূরে থাকাই শ্রেয়। আমার ঘরে আপনার প্রবেশ নিষেধ। ওই যে পূব দিকের ঘরটা দেখছেন, ওটা অতিথিশালা। ওখানে আপনার থাকার ব্যবস্থা করেছি। তবে কথা দিচ্ছি, আপনার যত্নের কোনো ত্রুটি বা অবহেলা হবে না। চোখে আঁচল চাপা দিয়ে দীপা নিজের ঘরে ঢুকে যায়। বাবিন ধীর পায়ে নিজের ঘরের দিকে চলে যায়। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।